নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির ৩য় পর্ব। আসলে তার মনের মধ্যে একটা কঠিন সংকল্প জন্ম নিচ্ছে, সেই সঙ্গে আত্মধিক্কার। কেন সে বুঝতে পারেনি? কেন কেন শাশুড়ি যখন সেই গোড়ার দিনেই বলে দিলেন, আমাদের নিয়ম, শোবার ঘর বউ ঝাঁট দেবে, রান্না আমরা লোকের হাতে খাই না। এতদিন আমি একা করতাম, এখন তুমি আমি করব। ওর ভালো না লাগলেও খুব একটা খারাপ লাগেনি। ঠিক আছে, বাড়িতেও তো ছোট্ট থেকে রান্না করছে, ইদানিং একটা লোক রাখা হয়েছে, তাই সে পার্ট 1-এ ভালো অনার্সটা পেল। গীতবিথি থেকে 3rd ইয়ারের গানের পরীক্ষাটাও ভালোভাবে পাশ করে গেল। ওর খাওয়া দাওয়ার উপরে যখন খারাপ নজর দিতে লাগলেন শ্বশুর এবং শাশুড়ি উভয়ই, সবচেয়ে ছোট্ট মাছটা তার পাতে, সবাইকার ডিম রয়েছে, তারটাই কুলোলো না। তখনই সে বুঝতে পেরেছিল, ইনি শিক্ষিত স্কুল টিচার হতে পারেন, কিন্তু ইনি সেই সাবেক অন্ধ শাশুড়ির যুগে পড়ে রয়েছেন। জোর করে চেয়ে নিতে বা এদিকে স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে তার রুচিতে বাধ্য। এই রকমই দিনের পর দিন কাটে। স্বামী তাকে যা সামান্য হাত খরচ দেয়, তাই দিয়ে বাইরে সে ক্ষুণ্ণিবৃত্তি করে। শাশুড়ি তার ঘরে পর্দা দিতে দিলেন না। ছেলে বাড়ি আসবার সঙ্গে সঙ্গে তাকে তিনি অধিকার করে নিতেন। দুজনের কথাবার্তা, বেড়ানো, এসবেই 3 বছরে এমন পর্যায়ে এখনো যায়নি যে সে বলতে পারবে তার স্বামী অরিসুদন লোকটা ঠিক কেমন। চিনতে পারল যখন তার গর্ভে সন্তান আসার কথাটা সে তাকে বলল। হরি একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল। এরই মধ্যে বাচ্চা কি? তোমার পরীক্ষা আছে না? সংসারই বা চলবে কি করে? সংসার কি করে চলবে সেটা ভাবলে তো কোনোদিনই আমাদের বাচ্চা হওয়া চলে না। আর পরীক্ষা, ও আমি ঠিক চালিয়ে নেব। বাড়িতে ঘোষণা হয়ে গেল কথাটা। তারপরে শাশুড়ি, শ্বশুর, স্বামী সবাই মিলে তাকে ছিছি করতে লাগলেন, যেন সে একটা অবৈধ সন্তান ধারণ করেছে। এরপরে আর যা বললেন তাতে সবার আক্কেল গুরুম। ওরি বলল, সে যা হবার হয়েছে, টার্মিনেট করে নিলেই হবে। মানে মানে জানো না? চলো, খালাস হয়ে আসবে, একটা বেলার ব্যাপার, 3 দিন বিশ্রাম নিয়ে আবার নর্মাল লাইফ। না, এ দৃঢ় কণ্ঠে জানিয়েছিল। বিয়ের 3 বছর পরে প্রথম সন্তান, কোন অপরাধে তাকে খুন করব? আমি পারবো না। এই নিয়ে রোজ জোড়াজুড়ি, কথা কাটাকাটি চলতেই লাগলো। অবশেষে এলো সেই দিন, যেদিন ওরই বেলা বাড়তেই অফিস যাবার জন্য তৈরি হচ্ছে না দেখে সে অবাক হয়ে কাছে গিয়ে কপালে হাত দিয়েছিল। জ্বর হলো নাকি? বিদ্যুৎ গতিতে তার মুখ চেপে বিছানায় শুইয়ে দিয়েছিল ওরি। নাকে চেপে ধরেছিল একটা রুমাল, তাতে মিষ্টি কেমন একটা অবাক করা গন্ধ। সে বুঝতে পেরেছিল তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাস, আর কিছু মনে নেই। গভীর রাত হবে তখন। তার সামনে কড়কড়ে পোশাক পরা একজন সিস্টার। তাকে দেখতে দেখতে সে যেন অনেক দিনের ঘুম ভেঙে জেগে উঠল। তার গায়ের উপরে সাদা চাদর টানা, সবুজ পর্দাটা দুলছে। সে তাহলে বাড়িতে নেই? অবশ্য তার বাড়ি বা কোথায়? সেন্ট্রাল পার্কের বাড়িটাও তার বাড়ি না, সল্টলেকের পূর্বাচলের বাড়িটাও তার বাড়ি নয়। তার বাড়ি ছিল রমণী চ্যাটার্জি স্ট্রিট। সেই মিষ্টির দোকান, একদিকে পাহারার মতো সেই সরকারি ফ্ল্যাট, তাদের বাড়ির মধ্যে এক চিলতে লম্বা উঠোনটায় সার দিয়ে কত গাছ, এমনকি সুপুরি গাছও। টগর ঝোপে অজস্র টগর ফুটত সাদা তারার মতো। আর ছিল একটা মুসান্ডা। আর কি ছিল? নয়নতারা তো ছিলই, তুলসী ছিল। তুলসীর পাতা তুলে
না ধুয়েই সে কচকচিয়ে খেত বলে মা কত বকেছে। তার আগেও তার বাড়ি ছিল মানিকতলায়। সেখান থেকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে যেতে তার ঠিক 10 মিনিট লাগত। সেই বাড়িটাতেও টবের গাছ ছিল দোতলার, হাফ ছাদে, ছাদ ভরা ফুল, বিশেষত গ্রীষ্মকালের। বাবা যত্ন করত, তাকেও শিখিয়েছিল। তবে যেহেতু তাকে সংসারের অনেক কাজই করে নিতে হতো, গাছেদের ভারটা বাবা কোনোদিনই তাকে দেয়নি। সেই বাড়ির যে ঘরে সে থাকত, তার একদিকের মেঝের সিমেন্ট একটু ভাঙা ছিল। ভাঙা জায়গাটার জন্য তার খুব খারাপ লাগত। বন্ধুরা আসবার কথা থাকলেই সেই জায়গাটাতে সে একটা শতরঞ্চি পেতে রাখত। সেই বাড়িগুলো তার, তাদের সঙ্গে তার কত সুখস্মৃতি, কত তুচ্ছ ব্যর্থতা, কত তুচ্ছ সুখ, কত শোকতাপের স্মৃতি জড়িয়ে আছে। মানিকতলার বাড়িতে তার ঠাকুমা মারা গেলেন। ছোট্ট সে তখন। কতদিন পর্যন্ত আশা করে বসেছিল ঠাকুমা আকাশ থেকে নেমে আসবেন, আবার তাকে মালঞ্চ মামার গল্প শোনাবেন, কিংবা সেই এক ঠেঙে পেতনি আর থালুমালুর গল্প। রমণী চ্যাটার্জি থেকেই তার বিয়ে হলো। মা বাবার নিত্য কথা কাটাকাটি। বাবা কিছুতেই বিয়ে দিতে রাজি নয়। মায়ের করুণ মিনতি। বাবা রেগে যেত। কেন, তুমি শুয়ে থাকতেই কি ও সংসার পড়াশোনা সব সামলাচ্ছে না? ও পড়বে, প্রফেসর হবে, তারপর আবার বিয়ের ভাবনা কি? মা বলতো, না গো, কুমারী মেয়ে একবার বাড়ির সংসারে জড়িয়ে পড়লে আর কি বিয়ে করতে পারে? এরকম আমি অনেক দেখেছি। আমি চলে গেলে মাতৃহীন মেয়েটার যে কি দুর্গতি। বলতে বলতে মায়ের কণ্ঠরোধ হয়ে যেত। সুন্দর চোখ দুটো জলে ভরে উঠত। বাবা বলতো, দুর্গতিটা কি ওর আমিই করব? আমি নিজের স্বার্থে ওকে বেঁধে রাখবো বলছো? বাহ! না না, তুমি রাখবে না। ও ভীষণ দায়িত্বশীল মেয়ে। ও নিজেই তোমাকে ছেড়ে যেতে পারবে না। মাতৃহীন মেয়ের অনেক সমস্যা। আরে বাবা, পিতৃহীন তো আর হতে হবে না। যদি তাও হয়, মানুষের জীবন, কে বলতে পারে? এই রকম কথা কাটাকাটির মধ্যে অমৃতা একদিন ঢুকে বলেছিল, ঠিক আছে ঠিক আছে বাবা, কথা বাড়িও না, আমার বিয়েটা না হয় দিয়েই দাও, রোজ রোজ অশান্তি ভালো লাগে না। তবে অমৃতার পছন্দ ছিল অধ্যাপক বর। তার বাবা আবার যেহেতু শিক্ষা জগতে আছেন, তার ঘাতঘোঁত জানেন। সেই জন্যেই এই জগতের মানুষদের তিনি খুব একটা শ্রদ্ধার চোখে দেখতে পারতেন না। বেশি কথা নয়, সংক্ষেপে বলতেন, ও লেকচারার, কলেজের, ওদের আমি চিনি। তিনি দেখে শুনে ঠিক করলেন ইঞ্জিনিয়ার জামাই। মা বাবা ছাড়া বাড়িতে আর কেউ নেই। দিদির বিয়ে হয়ে গেছে। শাশুড়ি এখনো চাকরি করছেন, স্কুল টিচার। নিজেদের নতুন ফ্ল্যাট সেন্ট্রাল পার্কে। অমৃতার পড়াশোনা নিয়ে কথা বলতে শ্বশুর বলে উঠেছিলেন, অবশ্যই, ও ভালো মেয়ে, পড়াশোনা করবে, চাকরি করবে, সেটা তো আমরাও চাই। ব্যাস, আর কোনো কথার দরকার হয়নি। লাখ কথা ছেড়ে একটা কথাও বোধহয় হয়নি। এত সহজ সরল ছিল বিয়েটা। অরিসুদনকে অপছন্দ হবার মতো কিছু তো ছিল না। তবে হ্যাঁ, একটা মানুষকে দেখেই বা তার সঙ্গে দুটো কথা বলেই যে অনেক সময় একটা টান তৈরি হয়, তেমন কিছু হয়নি। অমৃতার তো তেমন আবেগপ্রবণ স্বভাবও নয়। হয়তো অরিসুদনের ব্যাপারটাও তাই। তার বন্ধু দোলা যেমন সহজে প্রেমে পড়ে যেত, কি ছেলেদের কি নিজের মেয়ে বন্ধুদের, অমৃতার প্রকৃতিটাই তেমন ছিল না। সে ধৈর্যশীল, সহনশীল, প্রতীক্ষা করতে প্রস্তুত। অরিসুদন তার পেশায় আকণ্ঠ নিমজ্জিত থাকত, অমৃতাও তার পড়াশোনায় আর সংসারের কর্মে। তার উপরে শাশুড়ির ছিল ওই রোগ, ছেলে বউকে একা হতে দেবেন না। ওরি বলল, চলো, ফায়ার এসেছে, দেখে আসি, শুনেছি খুব ভালো। শাশুড়ির কান এদিকে। বললেন, আমারও একটা টিকিট কাটিস। দেখতে দেখতেই এমন ছি ছি ওয়াকথু আরম্ভ করলেন যে তিনজনেই হল থেকে বেরিয়ে আসতে পথ পায় না। কিশোরী আমানকারের গান কলা মন্দিরে। অমৃতাই বলল, শোনাও না গো,
আমার ভীষণ ভালো লাগে আমানকার। ক্লাসিক্যাল গান শাশুড়ি শুনতে ভালোবাসেন না। বেরোবার সময় কিন্তু ওর এমন পেটের যন্ত্রণা শুরু হলো যে ওরিকে ডাক্তারের কাছে ছুটতে হলো। দ্বিতীয় পর্বে ওরা পৌঁছলো বটে, কিন্তু পেট ব্যথা আক্রান্ত শাশুড়িকে সে ডাক্তার ডেকে দেখিয়ে হলেও ওরা যে গান শুনতে গেছে সেই রাগ কতদিন যে ভদ্রমহিলা ভুলতে পারলেন না। ওরি তখন বলেছিল, এক ছেলের মা হলে বউয়ের উপরে ভীষণ জেলাসি হয়, বুঝলে? জানতেই যখন তখন বিয়েটা না করলেই পারতে। ইস, মা জেলাস হবে বলে আমি বিয়ে করব না। বলতে বলতে রাতের অন্ধকারে জানলা দিয়ে আসা রাস্তার আলোর আবছায়ায় তার দিকে গভীর করে চেয়েছিল অরিসুদন। তার হাত চলে গিয়েছিল অমৃতার নাতি পিনব্ধ বুকে। তারপর যা হয় কে জানি। সেই দিনই সাবধান হতে ভুলে গিয়েছিল কিনা অরিসুদন গোস্বামী। একজন ভদ্রলোক ঢুকছেন, নীল শার্ট, কালো প্যান্ট, একটু ভারী চেহারা। লম্বার জন্য ভারী ভাবটা মানিয়ে গেছে। ফর্সাটে ভারী মুখ, একটু চৌকো ধরনের, জেবির মতো, চোখে সোনালি ফ্রেমের চশমা। কে ইনি? ও ডাক্তার। গলায় তো স্টেথোস্কোপ ঝুলছেই। সিস্টার, পেশেন্টের ঘুম ভেঙেছে? হ্যাঁ। আপনি কাইন্ডলি একটু বাইরে যান। হ্যাঁ। বেডের পাশে চেয়ার টেনে বসে পড়লেন ডাক্তার। আপনি এখন কেমন ফিল করছেন? ভালো। সম্পূর্ণ সজাগ? মনে তো হচ্ছে। শুনুন, যখন সম্পূর্ণ সজাগ ছিলেন না সে সময় আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম, কতগুলো ইনফরমেশন দিয়েছিলেন। মনে করতে পারছেন কিছু? না। আমার অ্যাবর্শন কি হয়ে গেছে? কেন, আপনি অ্যাবর্শন চেয়েছিলেন? না, হয়েই যখন গেছে তখন। তাহলে আপনার স্বামী তো? কে? অরিসুদন গোস্বামী? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গেই আমার বিয়ে হয়েছিল। মাফ করবেন, এত অদ্ভুত অদ্ভুত সম্পর্ক নিয়ে এখানে লোকে আসে, তাই কথাটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, ওরা কেন অ্যাবর্শন চাইছিলেন? আই হ্যাভ নো আইডিয়া। তবু? ওরা আমার পড়াশোনার ব্যাঘাতের কথা বলছিলেন। তাছাড়া সংসারে আমাকে প্রচুর কাজও করতে হয়। আই সি। তা আপনি তাতে ওদের কি বললেন? আমি বলি, পড়াশোনা, পরীক্ষা এসব আমি সামলে নেব, সংসারও। তবে সংসারের কাছ থেকে 10-12 দিন কি 1 মাসের ছুটি দিতে হলে যদি বাচ্চা না হতে হয়, তো ওদের পরিবারে বাচ্চা তো কোনোদিনই আসবে না, এই জাতীয় কিছু। তা প্রেগনেন্সির সময় আপনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন? অজ্ঞান? আমি জীবনে কখনো অজ্ঞান হইনি ডাক্তার, ওই একবার ছাড়া। কি বলবো, আপনাকে বলে কি লাভ? লাভের কথা পরে ভাববেন, ডাক্তারকে কিছু লুকোবেন না। আমার স্বামী আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, কি যেন দিয়ে আমার নাক মুখ চেপে ধরল, আর কিছু আমার মনে নেই। ওরা অজ্ঞান অবস্থায় আপনাকে এখানে নিয়ে আসে, বলে কনসেপশনের পর থেকে আপনার প্রায় ফিট হচ্ছে, তাই ওরা বৌমাকে অ্যাবর্শন করতে নিয়ে এসেছেন। আগে তো বৌমা বাঁচুক, তারপরে নাতিপুতির কথা ভাবা যাবে। শিট। কি বললেন? কিচ্ছু না, বললাম ছি। তা ওদেরই নাতি, ওদের না চাওয়ার কি কারণ থাকতে পারে মিসেস গোস্বামী? আমি বুঝতেই পারছি না। শুনুন, আমি যতটুকু বুঝেছি, ইউ আর ইন সিরিয়াস ডেঞ্জার। আমি বুঝেছিলাম আপনাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে। তারপর আপনার সব রকম মেডিকেল টেস্ট করাই, অস্বাভাবিক কিছু পাইনি। এদিকে আপনার 4 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন ইমটিপি করা খুব রিস্ক, আপনার প্রাণ সংশয় হতে পারে। সুন্দর একটি মেল ভ্রূণ এসেছে আপনার গর্ভে। আমরা অ্যামনিওসেন্টোসিস করে দেখে নিয়েছি, কোনো অস্বাভাবিকতা তার নেই। আপনি যদি এদের কাছে ফিরে যেতে চান, কোনো বাজে ক্লিনিকে অসাধু হাতুড়ের কাছে নিয়ে গিয়ে এরা আপনার গর্ভপাত করাবেই। আপনি তাতে বাঁচবেন না। প্লিজ ডোন্ট গো ব্যাক টু দেম। আপনি আপনার বাপের বাড়ির ঠিকানা বলুন, আমি এক্ষুনি আপনাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমি এভাবে চলে গেলে আপনাদের তো বদনাম হবে, পুলিশ এনকোয়ারি হবে। থ্যাংক ইউ ফর স্পেয়ারিং সো মাচ থট ফর আস। ওগুলো আমরা সামলে নেব। আপনি চলে যান,
সকাল হলেই হয়তো বন্ড সই করে পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য জোর করবে। অলরেডি একবার করেছে। সে শিউরে উঠল। ভয় পাবেন না, ঠিকানাটা বলুন। শুনুন, আমার মায়ের দীর্ঘদিনের হার্টের অসুখ। বাবাকে একা একা সব সামলাতে হয়। ওরা ওরা খুব দুর্বল। ওখানে আমি যাব না। তাহলে 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 দুটো ঠিকানা আপনাকে বলছি। কেউই আমার আত্মীয় নয়। ওখানে কেউ আমাকে খুঁজে পাবে না। সেটা ঠিক হবে তো? পুলিশ কেস হবে। হোক, তখন তো সত্য বেরিয়ে পড়বে, অপরাধের শাস্তিও হবে। করুক না কেস। তাহলে একটা ঠিকানা বলছি। জয়িতা বাগচি, 1A83, সেক্টর 3, সল্টলেক সিটি। আরেকটা হলো 5/B, ডোভার লেন। এগুলো কার ঠিকানা? প্রথমটা আমার এক প্রফেসরের, দ্বিতীয়টা আমার এক বন্ধুর। সে অবশ্য এখন কানপুরে, কিন্তু তার মা আমাকে খুব ভালোবাসেন। শুনুন মিসেস গোস্বামী। অবরুদ্ধ ক্রোধ এবারে প্রকাশ পেল তার গলায়। বারবার মিসেস গোস্বামী বলে আমাকে অপমান করছেন কেন? আমি অমৃতা। নিশ্চয়ই। ডাক্তার ঝুঁকে পড়লেন একটু। বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি তো অমৃতাই। 2B-তে চড়ে নামতে হবে গড়িয়াহাটের মোড়ে। তারপরে অটো নিয়ে বিজন সেতু পার হয়ে কর্নফিল্ডের ঠিক পরেই দোলাদের নতুন বাড়ি। একটুও ভালো লাগে না জায়গাটা দোলার। বাড়ির পেছনে কারখানা, সামনে একটু ডান দিক ঘেঁষে একটা গ্যারেজ। তবে তাদের দোতলা বাড়িটা বেশ জায়গা নিয়ে, অতি আধুনিক মেজাজের ছিমছাম বাড়ি। বাড়িটা সুন্দর। তাছাড়া জায়গাটা খোলা, অনেক দূর পর্যন্ত চোখ চলে যায়। অবশ্য চারদিকে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি উঠছেই। কেন যে তারা ডোভার লেনে থাকতে পারল না? হোক না ভাড়া বাড়ি। সম্পদরা কত কাছে ছিল। অমৃতার কথা মনে হতেই মনটা কিরকম তছনছ হয়ে গেল তার। এই অন্তর্ধান, অমৃতার এই কর্পূরের মতো উবে যাওয়া, শেষ পর্যন্ত কি মেনেই নিতে হবে তাদের? সেই বন্দনা ব্যানার্জি, তারও আগে লাভলি গুপ্তের মতো। টিভি খুললে আজকাল যখন নিরুদ্দেশের বিবরণ দিতে আরম্ভ করেন ঘোষক বা ঘোষিকা, সে আগে আরম্ভ হলেই অন্য চ্যানেলে চলে যেত। কিন্তু আজকাল ওই খবরগুলোর জন্যই বসে থাকে। দীপাঞ্জন চ্যাটার্জি, বয়স 17, হাইট 5'7", হারিয়ে যাবার সময় পরনে ছিল খাকি ফুল প্যান্ট আর লাল চেক শার্ট। সন্ধান দেবার ঠিকানা ভবানী ভবন। অলকা মাঝি, বয়স 29, হাইট 5'1", গত 13ই জানুয়ারি 1998 থেকে নিরুদ্দেশ। আব্দুস সামাদ, বয়স 12, রং কালো। হারিয়ে যাবার সময় পরনে ছিল, যেগুলো মানসিক ভারসাম্যহীন সেগুলো বাদ দিয়ে বাকিগুলো বিশ্লেষণ করতে থাকে সে। এ অভ্যাস নাকি তিলকেরও হয়েছে। তিলকই তাকে ফোন করে জানায়, দোলা শিগগির টিভি খোল, অমৃতার খবর দিচ্ছে। ওর বিয়ের ঠিক আগের একটা ফটো দিয়েছে। এই ফটোটা খুব ভালো করে চেনে দোলা। কেমন কাট কাট রাগি রাগি উঠেছে। অমৃতা গোস্বামী, নিরুদ্দেশ, উজ্জীবন নার্সিংহোম থেকে। ফর্সা রং, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, রোগা। নিরুদ্দেশ হবার সময় পরনে ছিল নার্সিংহোমের গাউন। সম্ভবত সাময়িকভাবে মানসিক ভারসাম্যহীন। দোলা সঙ্গে সঙ্গে তিলককে ফোন করে। সম্ভবত সাময়িকভাবে মানসিক ভারসাম্যহীন মানেটা কি রে? অমৃতার মাথাটা যদি কাঁধের উপরে ঠিক জায়গায় বসানো না থেকে থাকে তো আমাদের কারোর মাথাই নেই। তিলক বলল, এটা কি চাল বলতো ওর শ্বশুরবাড়ির? সিজারকে টেলিফোন করে দোলা। সিজার আছে? বলছি, আমি দোলা রায়, অমৃতার। বুঝেছি। আজকে নিরুদ্দেশের খবরটা দেখেছ? 2 দিন ধরে তো দিচ্ছে। প্রমাণ করতে চাইছে ওর মানসিক গোলমাল হয়েছিল, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় নার্সিংহোমে নিয়ে যায়। সেটা এপিলেপসি হতে পারে, তারপরে হয়তো খানিকটা অ্যামনেশিয়া। এখন তো সব জানাজানি হয়ে গেছে। পাড়ার ছেলেরা মার মুখো। নার্সিংহোমের ডাক্তারকে ধরেছিল পুলিশ,
বেল পেয়ে গেছে শুনেছি। অরিদাকে যে কোনো দিন পাড়ার ছেলেরা ধোলাই দেবে। ওর শাশুড়ি বেরোলেই টিটকিরি খান। কিরকম? আমাদের ছেলেদের মধ্যে একটা এই ধরনের কথাবার্তা হয়। ধরুন ধরুন বলো না, ধরো। আচ্ছা ধরো, 1 নম্বর বলল, কে যায়? দ্বিতীয়জন জবাব দিল, বৌমারির খাল। কোথায় যায়? নদী নালায়। কেন যায়? বৌমারার সুলুক দিতে। কেমন সুলুক? ধোবার পাটে আছাড় মারো, পাথর বেঁধে জলে ফেলে দাও। আর সুযোগ পেলে গলা টিপ্পা ভাসাইয়া দাও। কি রিয়াকশন? কি বলবে? কিছু তো বলতে পারে না, মুখ কালো হয়ে যায়, হনহন করে চলে যায়। তবে রিয়াকশন দেখতে হয় পাড়ার অন্য শাশুড়িদের। সেটা কিরকম? এক মাসিমা একদিন আমায় ডেকে চোখের জল মুছে বলছিলেন, শাশুড়িদের পিছনে লেগেছ বাবা, আমাদের তাহলে ঘরেও খোয়ার বাইরেও খোয়ার। আমি বললাম, বেশ মাসিমা, জানতে দিন, আমাদের জানতে দিন, কেমন খোয়ার, কেন খোয়ার, আমরা আপনাদের হয়েও লড়ব। সত্যি জীবনটা কি অসম্ভব রকমের জটিল, তাই না সিজার? না দোলাদি, জীবন টিবন নয়, মানুষই বড্ড গোলমেলে। কোনো দরকার হলেই আমায় ডাকবেন। বারে, কোনো দরকার হলেই তোমায় ডাকবো? তোমার অসুবিধে হবে না? কোনো অসুবিধে হবে না। অমৃতা বৌদিকে আমি খুঁজে বার করবই। আপনাদের কারোর অসুবিধে হলে আমি যদি কাজে লাগতে পারি। দোলা খুব অবাক হয়ে গেল। ছেলেটা আচ্ছা ছেলে মানুষ তো। এখন দিনকাল যা দাঁড়িয়েছে, মানুষ খালি ছুটছে। তাদের মতো যারা কেরিয়ার গড়ছে তাদের তো কথাই নেই। তার মধ্যে হাই স্কুলে পড়া সিজারের মতো একটা ছেলে যদি সব দিদি, সব বৌদি, সব শাশুড়িদের আশ্বাস দিতে থাকে যে কারোর কোনো অসুবিধে হলেই সে সাহায্য করতে এক পায়ে খাড়া আছে, তবে একটু অবাক লাগে বই কি। ছেলেটা পড়াশোনা সত্যি করে তো, নাকি স্কুলে ড্রপ আউট? কোনো রাজনৈতিক দলের কেডার ফেডার নয় তো? সেদিন ইউনিভার্সিটিতে গিয়ে একটা ভারী মজার ব্যাপার শুনল দোলা। দোলা কেন, সবাই। লাবণীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। লাবণী বেঁকে বসেছে। ওর মা নাকি আজকে আসবেন ইউনিভার্সিটিতে বন্ধুদের অনুরোধ করতে, তারা যেন ওকে বোঝায়। কি ব্যাপার রে লাবণী? বন্ধুরা তো সব একখানা গল্পের গন্ধ পেয়ে হামলে পড়ল একেবারে। লাবণী বলল, আমার ব্যাপার আমি বুঝবো, তোদের কি? তোরা কেন নাক গলাচ্ছিস? আমরা একটা নেমন্তন্ন পেতে চলেছিলুম, সেটা যে ফসকে যায়, সেটাই আমাদের নাক গলাবার কারণ। চঞ্চল বলল, পেট পুজো ছাড়া আর কিছু বুঝিস না? না কফি হাউসে গিয়েও বলবি খাওয়া, বিয়ের কথা উঠলেও হাত ধুয়ে বসে থাকবি। কেন বাড়িতে খেতে পাস না? আর শিওর হচ্ছিস কি করে যে তোকে নেমন্তন্ন করবই? চঞ্চল বলল, করবি না? যদি না করিস কেন করবি না তাও জানি। কেন? দোলা জিজ্ঞাসা করল। কেন আর? বর বা বরযাত্রীরা যদি মনে করে এই মেয়েটার গুচ্ছের বয়ফ্রেন্ড আছে, তাই জন্য। নিলয় বলল, লাবণীর বর মোটামুটি রক্ষণশীল, একটু গাইয়া মতো তো হবেই। মানে? লাবণী তো খেপে লাল। চড়ছিস কেন? জেনারেলি তোর মতো মেয়েরা একটু কনজারভেটিভ পছন্দ করে, গাছেরও খাবে তলারও কুড়োবে। এরই বা মানে কি? কেন? দেখ, কনজারভেটিভ বলে ওরা ডাউরি টাউরি বাবদ তোর বাবা মায়ের কাছ থেকে গুচ্ছের জিনিস বাগিয়ে নেবে। ধর নানান কিসিমের শাড়ি, গয়না, আসবাবপত্র, ফ্রিজ, ভিসিআর, আরও সব যা যা আছে। তা শাড়ি গয়নাগুলো তো তোরই মাপসই হবে, তোর বর বা তোর শাশুড়ি তো আর পরবে না। জিনিসপত্রগুলোও তো তোর সম্পত্তি প্রধানত। গাছের খাওয়া হলো তো। এইবারে তুই আধুনিকা ছিলি, বুদ্ধিবৃত্তি আছে, লেখাপড়া শিখেছিস, বরের নাকে দড়ি দিয়ে একবার উত্তর একবার দক্ষিণ, আর একবার পূব আর একবার। তিলক বলল, ধুর নিলয়, এসব ফালতু ইয়ার্কি ছাড়তো। আমাদের মাঝখান থেকে একটা মেয়ে বেমালুম গায়েব হয়ে গেল, এখনো ইয়ার্কি মারছিস? ধুত, তোদের একটা ইয়েও নেই। লাবণী এতক্ষণে মুখ খুলল। দেখ, এদেরও একটা বাবা, একটা মা, একটা ছেলে, একটা মেয়ে, ঠিক অমৃতার শ্বশুর বাড়ির মতো। মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর সবচেয়ে ভয়ের কথা, এই ভদ্রলোকও ইঞ্জিনিয়ার, আর এর নাম হচ্ছে
অরিন্দম। ছোট করলে তো ওরই দাঁড়ায়। ওর বাবা মা যখন এসে ওরি এই ওরি তাই ওরি করতে আরম্ভ করলেন, আমার না বুকের মধ্যে হিম হয়ে এলো। লাবণীর আপত্তির কারণটা হয়তো খুবই হাস্যকর, কিন্তু ওরা কেউই হাসতে পারল না, উড়িয়ে দিতেও পারল না। চঞ্চল শুদ্ধ ওর ভেতরে কি হচ্ছে সেটা বুঝতে পারল। তবু একবার ফাজলামির চেষ্টা করে বলল, এই অরিশোধন না ফরিশোধন, অমৃতার অভদ্রলোকটি এমন একটা কাজ করে বসলেন যে সারা পৃথিবীর অরিন্দম অরিত্ররা আইবুড়ো হয়ে গেল। কেউ হাসল না। তিলক আবার জিজ্ঞাসা করল, থাকেন কোথায়? কোথায় শুনলে আঁতকে উঠবি। সিঙ্গাপুর, একটা বিদেশ বিভুই। তারপর শুনেছি ইন্টারন্যাশনাল জোচ্চোরদের আড্ডা। সেইখানে আমার মতো একটা মেয়েকে হাবিস করে দেওয়া কোনো ব্যাপার? তোরাই বল। আবার ওর বাবা মাও যখন তখন ওখানে গিয়ে থাকেন। যদি 3 জনে মিলে, প্লিজ আমার বাবা মা এলে তোরা বুঝিয়ে বলিস। তুই অমৃতার ঘটনাটা বলেছিস মাসিকে? অমৃতার ঘটনা বিশ্বশুদ্ধ লোক জানে। তাতে মাসিদের কোনো দুশ্চিন্তা হয়নি? বাবা বলেছে তুমি এরকম ভীরু দুর্বল চিত্ত মেয়ে আমার জানা ছিল না। আর মা বলছে যার ভাগ্য তার ভাগ্য। একজনের দুর্ভাগ্য হয়েছে বলে কি 5 জনের তাই হবে? তার কোনো মানে নেই। আর আমরা খুব চেকিং ক্রস চেকিং করে নিয়েছি, কোনো ভয় নেই। তাহলে আর ঘাবড়াচ্ছিস কেন? তিলক বলল, ওরে বাবা, ওরি নামের লোকেরা আমার জন্মশত্রু হয়ে গেছে। মা কালীর দিব্যি, আমি কোনো বরকে আর ওরি বলে ডাকতে পারবো না। ওগো হ্যাগো বলে ডাকিস, তোর তো মড হবার দরকারটা কি? এবারও চঞ্চল বলে উঠল। ওরা কথা বলছিল ক্যান্টিনে বসে। এখানেই লাবণীর মায়ের আসার কথা। এই সময় শর্মিষ্ঠা, রঞ্জন, অয়ন সব হৈ হৈ করে ঢুকল। ওরাও লাবণীকে ঘিরে বসে গেল। শর্মিষ্ঠা বলল, ইস, আমার একটা এমন দুর্দান্ত সম্বন্ধ কেন আসে না রে? পড়াশোনায় ইস্তফাটা দিয়ে দি। রঞ্জনা বলল, যা বলেছিস, পরীক্ষা আর ভাল লাগে না। একটি ভদ্রলোক, মানে ওদের চেয়ে কিছু বড়, একটা বেশ ঝাঁ চকচকে ছেলে এই সময় ক্যান্টিনে ঢুকল। আর সমস্ত ক্যান্টিনকে চমকে দিয়ে লাবণী বন্ধু বান্ধবদের মধ্যে মুখটা ঝট করে নিচু করে লুকিয়ে ফেলল। কি হলো রে? ওই যে অরিন্দম ঘোষ। তিলক তাড়াতাড়ি উঠে গিয়ে ভদ্রলোকে অভ্যর্থনা করে নিয়ে এলো। আপনি লাবণী মজুমদারকে খুঁজছেন তো? হ্যাঁ, মানে এখানেই তো আসার কথা বলা হয়েছিল আমায়, কিন্তু লাবণী ইজ দেয়ার, হাইডিং। হাইডিং? ওয়াই? ফ্রম হোয়াট? ফ্রম ইউ। ও, খুব অবাক করে দিয়েছি না? কি বন্ধুদের সামনে এম্বারাসড নাকি? আপনি বসুন, এই একটা চেয়ার নিয়ে আয় তোরে। গোপাল, এখানে একটা এক্সট্রা চেয়ার দে বাবা, আমাদের জামাইবাবু এসেছেন। চঞ্চল হাঁকল। ক্যান্টিনে অন্য যারা বসেছিল সব চকিত হয়ে এদিকে তাকালো, কিন্তু ততক্ষণে হুল্লোড়ের মধ্যে লাবণী এবং অরিন্দম ঘোষ সবই চাপা পড়ে গেছে। আপনারা সব লাবণীর বন্ধু। চেয়ারটাতে বসতে বসতে অরিন্দম ঘোষ সবার দিকে চোখ ঘুরিয়ে এনে বলল, হ্যাঁ, এই আমরা সবাই। আরও 3-4 গুণ বাইরে আছে। আমাদের সবাইকেই আপনাকে নেমন্তন্ন করতে হবে। আমরা 9 জন ব্যাটা ছেলে আছি, আর সব মেয়ে ছেলে। আমাদের 9 জনকে স্পেশাল গেস্ট করতে হবে। কেন স্পেশাল কেন? বুঝতে পারছেন না? এবারও চঞ্চল, আমরা এই 9 জন আপনার কুডবি রাইভাল ছেড়ে দিয়েছি। মাছি তাড়াবার মতো একটা ভঙ্গি করল চঞ্চল। লাবণী এই সময় জিভ ভেঙিয়ে বলল, শখ কত! আপনাদের দয়াদাক্ষিণ্যের জন্য অশেষ ধন্যবাদ। অরিন্দম ঘোষ হাসতে হাসতে বলল, কিন্তু শুভ ঘটনাটা আগে ঘটুক। শুনেছি লাবণীর নাকি প্রচণ্ড অমত। 5-6 মাস ধরে কেস স্টাডি চালাচ্ছে, হঠাৎ লাস্ট মোমেন্টে বেঁকে বসেছে। নিলয় বলল, আপনার নামটা এফিডেভিট করে পাল্টে ফেলুন। কেন বলুন তো? আর একটি বোন অন্তত আমদানি করুন। আশ্চর্য ব্যাপার, একটা বোন আমদানি কোথা থেকে, কেন? তাহলে একটা অন্তত তফাৎ হয় অমৃতার কেসটার সঙ্গে। ব্যাপার কি?
লাবণী, বুঝিয়ে বলো তো, আমি তো কিছুই। লাবণীর বদলে আমি বোঝালে কোনো আপত্তি আছে? তিলক বলল, আছে বই কি। লাবণীর মুখ আছে, দুপাটি দাঁত, জিভ, গলার স্বর, মাথার বুদ্ধি, অনুভূতি সবই তো আছে। লাবণীর মাউথপিস লাগবে কেন? লাগবে। দোলা, বলতো, একটু ইন্ট্রোডাকশন দে। দোলার খুব নার্ভাস লাগছিল। অরিন্দম ঘোষ খুব স্মার্ট, কিন্তু চালিয়াত টাইপের নয় একেবারেই, খুব সদয় এবং স্বাভাবিক দেখতে। অরিন্দম বললেন, বলো দোলা। বাহ, তোমার নামটা খুব নতুন ধরনের তো। তখন দোলা অমৃতার ব্যাপারে সব খুলে বলল। অরিন্দম বললেন, আশ্চর্য, এই জন্য? ইস, তোমাদের বন্ধু অমৃতা মেয়েটির কি হলো? তোমরা আর কিছু জানো না? কিচ্ছু না, অনেকেই বলল, একটু আগে পরে। তিলক বলল, ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পুলিশ ছেড়ে দিয়েছে, জামিনে খালাস। দাঁড়াও দাঁড়াও, এই যে তোমরা মেয়েটির স্বামীকে সন্দেহ করছিলে, ডাক্তারের সঙ্গে যোগসাযোগ থাকতে পারে? তিলক বলল, হয়তো ওকে খুব মেরে অজ্ঞান করে ফেলেছিল। সিজার বলে ওদের পাড়ার একটি ছেলে বলেছে, আধা অজ্ঞান অবস্থায় ওকে গাড়িতে তোলা হয়, তারপর হয়তো পরিচিত ডাক্তারের কাছে নিয়ে গেছে, মারা যেতে। দোলা, লাবণী দুজনেই এই সময়টায় কাঁকিয়ে উঠল। তিলক, প্লিজ। অরিন্দম অসন্তুষ্ট গলায় বললেন, এ আবার কি? বিপদের প্রসঙ্গই সহ্য করতে পারো না তো সত্যিকারের বিপদ এলে তোমরা কি করবে? তোমাদের তো কোনো ডিফেন্সই নেই। তিলক, প্লিজ কন্টিনিউ। ও মারা যেতে বডি পাচার করে এখন রটিয়ে বেড়াচ্ছে যে ও নিখোঁজ হয়ে গেছে, নিজেই উঠে ঘোড়ের মাথায় কোথাও চলে গেছে, এখন নিরুদ্দেশে অ্যানাউন্স করছে। এইভাবে ব্যাপারটা এস্টাবলিশড হয়ে যাবে, বুঝেছেন? ওয়েল, তোমার রিজনিং খারাপ নয়। কখন যে ভদ্রলোক আপনি ছেড়ে ওদের তুমি বলতে শুরু করেছেন। এই নার্সিংহোম আর ওই ডাক্তারের নামটা আমায় দেবে? উজ্জীবন, বালিগঞ্জ প্লেস, আর ডাক্তারের নাম রঞ্জন কার্লেকার। আমি আজ উঠছি। লাবণী, প্লিজ ডোন্ট মাইন্ড। অরিন্দম ঘোষ কেমন যেন অন্যমনস্কভাবে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালেন, যেন কিছু ভাবছেন। কোথায় যাচ্ছেন? তিলক আর চঞ্চল দুজনেই অবাক হয়ে জিজ্ঞাসা করল। ওই ডক্টর কার্লেকারের সঙ্গে একবার। তিলক বলল, আমি যাব। দোলা বলল, আমিও। আমার একটা ছোট্ট মারুতি আছে বাইরে, 3 জনের বেশি নিতে পারবো না। লাবণী তো অফকোর্স যাবেই, যাচ্ছেই। উনি চলতে শুরু করলেন, যেন আর কোনো কথা নেই, কথা হয় না। গাড়ির দরজা খুলে বললেন, তিলক, তুমি ভাই ফ্রন্ট সিটে বসো, মেয়েরা পেছনে থাক। ও হ্যাঁ, তোমাদের বাড়িতে একটু জানিয়ে দাও, ফিরতে দেরি হতে পারে। মোবাইল ফোনটা ওদের হাতে দিলেন তিনি, তারপরে গাড়ি ঘোরালেন। উজ্জীবন নার্সিংহোমে ওরা যখন পৌঁছল, তখন ভিজিটিং আওয়ার শুরু হতে যাচ্ছে। প্রচুর ভিজিটার ভিড় করেছেন লাউঞ্জে। ওদের দিকে না তাকিয়ে অরিন্দম সোজা চলে গেলেন অর্ধবৃত্তাকার এনকোয়ারি কাউন্টারে। ডক্টর কার্লেকারের সঙ্গে একটু দেখা করতে পারি? স্যার তো এখন নেই, 7টার পরে ভিজিটিং আওয়ার শেষ হলে আরএমওকে নিয়ে রাউন্ড দেবেন। তো এখন ওকে কোথায় পাবো? কি করে বলবো? খুব সম্ভবত উডল্যান্ডসে অপারেশন আছে। 7টার পরে এখানেই আসবেন? ওরে বাবা, কাটায় কাটায়। কি দরকার আপনাদের? কেসটা কি? তিলকের মুখ থেকে বেরিয়ে গেল, কেস জন্ডিস। রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে, ভীষণ বমি করছে। না, সেরকম কিছু নয়। অরিন্দম তাড়াতাড়ি বললেন, স্যারের সঙ্গে দেখা করতে হলে 7টা পর্যন্ত। অরিন্দম বললেন, চলো আমরা সময়টা কোনো রেস্তোরাঁয় গিয়ে কাটিয়ে দিই, আলোচনাও করা যাবে। বালিগঞ্জ ধাবায় ভীষণ ভিড়। অরিন্দমের পছন্দ হলো না, কোয়ালিটিও তাই। ওরা একটা অল্প নামি রেস্তোরাঁয় গিয়ে বসল। হালকা রং ভেতরটায়, স্বপ্ন স্বপ্ন আলো জ্বলছে। খাবারের অর্ডার দেওয়ার সময় দোলা আর লাবণী হাঁ হাঁ করে উঠল। আমাদের জন্য শুধু চা, ব্যাস। সময়টা অনেকখানি, 3 ঘন্টা এখানে কাটাতে হবে, এটাই প্রথম কথা। দ্বিতীয় কথা, খালি পেটে যেমন বেদ বেদান্ত হয় না,
তেমন ইনভেস্টিগেশনও হয় না। কোনো কাজ ভালোভাবে করতে হলে শরীরটা চাঙ্গা রাখতে হয়, মনটা আবার শরীরের উপরে নির্ভরশীল। কি খুব জ্ঞান দিচ্ছি তাই না তিলক? তা একটু দিচ্ছেন, কিন্তু আপনি যে অমৃতার খোঁজে এই ডাক্তারকে ধাওয়া করতে পর্যন্ত পিছপা হবেন না, এটা আমরা কেউ বুঝতে পারিনি। অশেষ ধন্যবাদ আপনাকে। অন্তত আমি ভীষণ অশান্তিতে ভুগছিলাম। যে মেয়েটা গত মাসেও আমাদের সঙ্গে ক্লাস করেছে, ফুচকা খেয়েছে, সে আজ হারিয়ে গেছে। অথচ আমরা এতগুলো দামড়া ছেলে মেয়ে কিছু করতে পারছি না। এই অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না। অরিন্দম বললেন, হ্যাঁ, বেশ অদ্ভুত কেস, কিন্তু এ ধরনের কেস এদেশে বেড়েই চলেছে। কোনো প্রতিকার নেই। দেখো তিলক, আমি এখানকারই ছেলে, এখানকারই ইনস্টিটিউশনে পাশ করেছি। আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদের যে অধঃপতন দেখেছি, তাতে করে যে কোনো বাবা মাকে বলতে পারি, ইঞ্জিনিয়ার, মেয়ের বিয়ে দেবার আগে দুবার ভাবুন। যে কোনো রেসিডেন্সিয়াল কলেজের হোস্টেলে যা চলে, তার মধ্যে চরমতম ক্রুয়েলটি, ডেভচারি আমি দেখেছি। তোমরা বলবে আমি একা ভালো হয়ে এদের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। হোয়াটস দ্য প্রুফ? আমি জোর দিয়ে বলছি তিলক, লাবণী, দোলা, আই অ্যাম ওয়ান অফ দ্য ফিউ হু কাম ব্যাক আনটেন্টেড। এখন কি হয় জানি না, আমাদের সময় মেয়েদের ওখানে সাংঘাতিক র্যাগিং করা হতো। তার ডিটেলস আমি এই মেয়েদের সামনে বলতে চাই না। ভালো ভালো রেজাল্ট করা ছেলেরা অমানুষের মতো ব্যবহার করে। তাদের ভেতর থেকে নিষ্ঠুরতম, কুৎসিততম সেডিস্ট বেরিয়ে আসে। ওরা জীবনের সব রকম অভিজ্ঞতা ওখানে স্বাধীন থাকার সুযোগে করে নিতে চায়। অন গড, লাবণী, আমি ওসবের মধ্যে যাইনি। আমার বাবা মা দুজনেই প্রফেসর। একটা অন্য ধরনের ভ্যালুজের মধ্যে আমরা বড় হয়েছি, আমি আর আমার বোনের যখন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ের সম্বন্ধ এলো, আমি ফার্স্টে না করেছিলাম। সবচেয়ে ভালো কি জানো দোলা? নিজেদের পছন্দে অনেক দিন মেলামেশা করা বিয়ে। এখন লাবণীর আপত্তি হতেই পারে, 2-4 দিনের মেলামেশায় কে কাকে বুঝতে পারে। আমি তো বুঝতেই পারিনি লাবণী এত ভীতু, এবং লাবণীর মধ্যে এত ফেলো ফিলিং আছে। আপনি কি ভেবেছিলেন? দোলা খুব আস্তে করে প্রশ্ন করল। খাবার দাবারগুলো আসতে শুরু করেছে। অরিন্দম বললেন, এগুলোর সদ্ব্যবহার করো ভাই। তিলক, প্লিজ। লাবণী, বি প্র্যাকটিক্যাল। কয়েক গ্রাস খেয়ে তিলক বলল, অরিন্দম দা, বললেন না লাবণীকে আপনি কি ভেবেছিলেন? তুমি শুনে কি করবে ব্রাদার? কিছু না, আমাদেরও তো লাবণী সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট আছে, মিলিয়ে নিতাম। আমি ভেবেছিলাম ও খুব সাহসী, খুব স্মার্ট, যে কোনো সিচুয়েশনে ও মানিয়ে নেবে। ওর সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, ও তার ঠিক উত্তরটা দেবে। কিন্তু সেই সঙ্গে, লাবণী, প্লিজ ডোন্ট মাইন্ড, সেলফিশ নয়, জাস্ট সেলফ সেন্টার্ড। দুটোর মধ্যে তফাৎ বোঝো তো। ওটুকু ইংরেজি আমরা বাংলার ছেলেপুলে হলেও জানি। ভাষার কথা হচ্ছে না, কনসেপ্টের কথা বলছি। সেলফিশ লোক সবসময় নিজের সুবিধাটা দেখবে, কারোর সঙ্গে কোনো সম্পদ শেয়ার করতে চাইবে না। একলা খাবে, একলা পড়বে, একলা ভোগ করবে। আর সেলফ সেন্টার্ড লোকেরা নিজের বাইরে পৃথিবীটাকেই দেখতে পায় না। দেখিয়ে দিলে তখন হয়তো তার মনুষ্যত্ব কাজ করে, কিন্তু আদারওয়াইজ সে নিজেকে নিয়েই থাকে। আজকের পৃথিবীর বেশিরভাগ মানুষই সেলফ সেন্টার্ড। সমাজটাই এখন এই ধাঁচের হয়ে গেছে। বলে অরিন্দম একটু হাসল। লাবণী, কিছু মনে করলে না তো? লাবণী শুধু মাথা নাড়ল। তার চোখ দুটো ভিজে ভিজে উঠছে, যদিও সে একেবারেই আবেগপ্রবণ নয়। তিলক বলল, ঠিক আছে, আমরা সেলফ সেন্টার্ড। আপনি বুঝি এই জেনারেশনের নন? কত বড় হবেন আপনি আমাদের চেয়ে? অরিন্দম হেসে ফেলল। 30 ক্রস করেছি ভাই। আমি এখনো জানি না আমি সেলফ সেন্টার্ড কিনা, বুঝতে চেষ্টা করি। দোলা বলল, আচ্ছা অরিন্দমদা, আপনি পাত্রী দেখতে এসেছিলেন, হঠাৎ আমাদের কাছে অমৃতার কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলেন কেন? লাবণীর কাছে প্রুফ করতে যে আপনি আরেক অরিসুদন নন? মনে করবেন না কিছু, আপনি ফ্র্যাঙ্কলি কথা বলছেন, তাই আমিও বলতে সাহস পেলাম। তুমি যা বললে সেটা আমার সাবকনসাসে থাকতেই পারে, কিন্তু ফার্স্ট রিয়াকশন যেটা হলো, সেটা আমি চোখের সামনে দেখতে পেলাম। এই দোলা, এই লাবণী
কিরকম ভ্যানিশ করে যাচ্ছে। পেছনে 2-4টে ক্রুয়েল মুখ, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের 3rd ইয়ারের ছাত্রদের মতো, যারা আমাদের ব্যাচকে র্যাক করেছিল। আমার মাথার মধ্যেটা কেমন করে উঠল। আই রিজলভড দেন অ্যান্ড দেয়ার টু সি ইট টু দ্য এন্ড। আপনাকে কিভাবে র্যাক করেছিল? তিলক জিজ্ঞাসা করল। দে মেড মি ড্রিঙ্ক মাই ওন ইউরিন, দেন দেয়ার্স। বলেন কি, আপনার বমি হলো না? না, আমি মোরারজি দেশাইয়ের কথা ভাবতে ভাবতে 2 গ্লাস খেয়ে ফেললাম। তারপর অনেক আদি রসাত্মক খিস্তি করল মা বাবাকে নিয়ে। লাবণী আর দোলা শিউরে উঠল। দোলা বলল, আপনি সহ্য করলেন, কিচ্ছু বললেন না? সে উত্তেজিত। অরিন্দম বললেন, আমি কি বললাম জানো? বললাম, আরে ইয়ার, এসব তো জানা কথা, और कुछ नया चीज है तो बताओ। বললেন এই কথা? অরিন্দম এবারে হেসে ফেললেন। বললেন, এখনো ভাবি যে এই রকম বললে হতো। তখন রাগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অজ্ঞান মানে সত্যি সত্যি অজ্ঞান। একটা বছর 18 প্যাংলা ছেলে তো, ওভার প্রোটেক্টেড। তারপর আবার কি? জ্ঞান ফেরাবার নামে বালতি বালতি জল ঢেলে আমাকে ভিজিয়ে, আমার বিছানা ভিজিয়ে ছেড়ে দিল। একজন ইউপির ছেলে ছিল, বলল, ডারপোক কাহিকা, ভাগ ইয়াসে। ইউরিন খাওয়াটা? ওটা সত্যি। ইহ! লাবণী মুখ চোখ বিকৃত করে বলে উঠল। কি হলো, ডিসিশন নিয়ে ফেললে নাকি লাবণী? লাবণী বলল, চুপ করুন তো, তখন থেকে বক 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 বক, খুব গাবাতে পারেন। নিজের ঢাক মাঝে মাঝে নিজেকেই পেটাতে হয়, বুঝলে ম্যাডাম। ঘড়ির দিকে চোখ। দোলা বলল, সময় হয়ে এসেছে কিন্তু। বেয়ারাকে ডেকে তাড়াতাড়ি বিল মিটিয়ে দিলেন অরিন্দম দা। গাড়িতে উঠে তিলক জিজ্ঞাসা করল, আমাদের লাইফ অফ অ্যাকশন কি সেটা একবার বলুন। জাস্ট ফলো মি, নিজেরাই বুঝতে পারবে। সন্ধ্যার আলো জ্বলে উঠেছে নার্সিংহোমে। এখন কিছু কিছু ফিরতি মানুষের ভিড়। 7টা বাজতে 5। এনকোয়ারির ভদ্রমহিলা বললেন, ও আপনারা যান, স্যার ঘরে আছেন, 10 মিনিটের মধ্যে রাউন্ডে বেরোবেন। দোতলায় উঠে প্রথম বাঁদিকের ঘর। ঘরের সামনে লেখা, ডক্টর রঞ্জন কার্লেকার, MBBS, DGO, MD, FRCOG, এডিনবরা। পর্দা ঠেলে সোজা ঘরে ঢুকে গেলেন অরিন্দম। সামনে বসা একজনের সঙ্গে কথা বলছিলেন ডাক্তার। অতজনকে একসঙ্গে ঢুকতে দেখে অবাক হয়ে তাকাতে অরিন্দম বললেন, আমরা সবাই অমৃতার বন্ধু। অমৃতা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। চশমাটা খুলে রাখলেন ডাক্তার। চোখের উপরে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, মারবেন নাকি? আমাদের দেখে কি সেরকম মনে হচ্ছে? তিলক বলল। অরিন্দম দোলাকে এগিয়ে দিয়ে বললেন, এ হলো দোলা, এ হলো লাবণী, এর নাম তিলক। এখন এরা সবাই কলকাতা ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্র, মানে অমৃতার সহপাঠী। আমরা ঠিক করেছি অমৃতাকে আমরা খুঁজে বার করবই। প্রথমেই এসেছি আপনার কাছে। আই হোপ ইউ উইল কোঅপারেট। সামনে বসা ভদ্রলোককে চোখের ইশারায় চলে যেতে বললেন ডাক্তার। কে জানে কোনো সিকিউরিটি ম্যানকে ডাকতে পাঠালেন কিনা। তারপর বললেন, অমৃতা গোস্বামী নিখোঁজ হয়েছে 1 মাসের উপর হয়ে গেছে। তার বন্ধুরা এতদিন কি করছিল? আমরা ঠিক কিভাবে এগোবো বুঝতে পারছিলাম না। তিলক বলল, আমার যা বলার আমি পুলিশকে বলেছি, SDJM আলিপুরকে বলেছি। অমৃতার স্বামী এবং তার লোকজন এখানে ভাঙচুর করেছে। থানায় FIR করে ওরা আমাকে থানায় নিয়ে গিয়েছিল। 1 রাত হাজতবাস করেছি, তারপর জামিনে খালাস। কেস যখন উঠবে তখন কথা বলবো, এখন না। আমার রাউন্ড দেবার সময় হয়ে গেছে, আপনারা এখন আসুন। ওপাশের একটা দরজা দিয়ে উনি ভিতরে চলে গেলেন। ওরা বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে এলো। তিলক বলল, অরিন্দম দা, এবার বাড়ি চলো। গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত দিয়ে অরিন্দম বললেন, দ্যাট ডক্টর নোজ আ লট and he is basically not a cruel man. This is important. Within a week, we will solve the Amrita riddle, hopefully.
1 সপ্তাহ? আবার কি? এত কনফিডেন্স আপনার? দোলা বলল। আমার নয় দোলা, ওই ডাক্তারের, কি যেন নাম, কার্লেকার। হি ইজ অ্যাবসলিউটলি শিওর অফ হিমসেলফ। তাতে কি হলো? তিলক অবাক হয়ে বলল। দেখো তিলক, যারা হার্ডেন্ড ক্রিমিনাল তাদের কথা আলাদা, কিন্তু একজন ডাক্তার যদি কোনো ক্রাইম করে ফেলেও থাকেন, তিনি তো ক্রিমিনালের পর্যায়ে পড়েন না। পড়েন? সাধারণত না। ওদের কথাবার্তা হাবভাব প্রকাশ করে দেয় যে ভেতরে কোনো গন্ডগোল আছে কিনা। এখন এই ডাক্তারের মুখে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, সামান্য হাসি লেগেছিল, যাকে বলে দুষ্টু হাসি। খেয়াল করেছিলে? লাবণী বলল, হ্যাঁ, আপনার মুখে যেমনটা মাঝে মাঝে লেগে থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। ওই ডক্টর কার্লেকার খুব মজা পাচ্ছিলেন আমাদের দেখে। ইন্টারেস্টিং ম্যান। ক্রাইম করে ওরকম মুখের ভাব হয় না। হোয়াট ইজ আওয়ার নেক্সট কোর্স অফ অ্যাকশন? তিলক জিজ্ঞাসা করল। ভাবতে দাও, একটু ভাবতে দাও। প্রথমে দোলাকে নিউ বালিগঞ্জে নামিয়ে সোজা উত্তরে গিয়ে লাবণীকে গোয়া বাগানে নামালো অরিন্দম। তারপর তিলককে আর্মহা স্ট্রিটে নামিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল দক্ষিণের দিকে। লাবণীর মা জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি রে? লাবণী বলল, বেড়াতে। অরিন্দমের সঙ্গে? হ্যাঁ, কিন্তু আরও বন্ধুরা ছিল। তাহলে কথাবার্তা কিছুই হলো না? হলোও বটে, আবার হলো নাও বটে। কি যে হেয়ালি করিস! মদ কি তার পুরনো জায়গায় অনড় আছে, না বদলালো? কি হু হু করছিস? বদলেছে? লাবণী মায়ের গলা জড়িয়ে ধরে বলল, বদলেছে মা। লোকটা বেশ। ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না, কথা দিচ্ছি। কিন্তু MA ফাইনালটা হয়ে গেলে। ওকে ছাড়া আর কাউকেই? বাবা, এত? কেন, তোমার হিংসে হচ্ছে? মেয়ে পর হয়ে গেল? হিংসে তো বটেই, কিন্তু এ হিংসেও যে কি সুখের, নিজে মা না হলে বুঝতে পারবি না। তবে একটা কথা মা, অন্য কোনো নাম ওর বার করতে হবে তোমাদের। ওরি বা অরিন্দম বলে আমি ডাকতে পারবো না। ওর বাবা মা তো ওরি বলেই উল্লেখ করছিলেন। আর কোনো নাম নেই? আছে, মা খুব গম্ভীরভাবে বললেন। ওর দিদিমা ওকে একটা অন্য নামে ডাকেন। বাহ, ভালো তো। কি নাম? মা বললেন, নাড়ু। ডাকবি? সেদিন রাত্রে লাবণী একটা অদ্ভুত স্বপ্ন দেখল। অনেক জল, অনেক, কিন্তু সমুদ্র নয়, স্থির জল। তার একুল ওকুল দেখা যায় না। সেই জলে একটা মরা ভেসে যায়। কাছে এলে মনে হয় অমৃতার সব। একটা ফিকে নীল শাড়ি পরনে, চুলগুলো খুলে গেছে, জলে ছড়িয়ে আছে। আরও কাছে এলে সেই সবের চোখ দুটি খুলে গেল। লাবণী দেখল চোখ দুটো তার, অমনি আয়ত, অমনি কাজল টানা, বড় বড় পাতা ছাওয়া বাদামি মণিওয়ালা চোখ। ভয় পেয়ে সে চিৎকার করে নাম ধরে রাখল। তারপরেই সে চমকে উঠে পাশ ফিরে শুল। পরদিন সকালে ওর 8 বছরের ছোট ভাই অবন পাশের ঘরের খাটে শোয়ে হাসতে হাসতে বলল, দিদি, তোর হলো কি? ঘুমের মধ্যে বুড়োদের মতো হরি হরি করে ডাকছিলি। কবে থেকে তোর এত হরিভক্তি হলো জানি না তো। আমি যাব না, যাব না, যাব না, এই প্রতিজ্ঞা শম্পার। নিবেদিতা মাঝে মাঝে তার কাজের ফাঁকে ফাঁকে ভয়ে ভয়ে আর চোখে তার দিকে চেয়ে দেখছেন। মেয়েটার মুখ চোখ কঠিন। তিনি কিছু বলতে গেলে ধমকে ধামকে কথা বলছে। দুধটা খেয়ে নে শম্পি। তুমি খাও। আমি তো এক্ষুনি অফিস যাব, ভাত খাবো। আমিও তো। তুই তো বললি অফিস যাবি না, ছুটি নিচ্ছিস। অফিস যাচ্ছি না মানেই বেরোবো না, তা তো বলিনি। বেরোবি? কোথায়? তোমার না জানলেও চলবে। অনেকক্ষণ সহ্য করেছেন নিবেদিতা, আর পারলেন না। বললেন, তা তো বটেই। 5 বছর বয়স থেকে 22 বছর বয়স পর্যন্ত বড় করে তুললাম, স্রেফ একা হাতে। নিজের অসুখ বিসুখ গ্রাহ্য করিনি।
একদিকে অফিস চলছে আর একদিকে মেয়ের জামা সেলাই, পড়া দেখিয়ে দেওয়া। মা প্লিজ। শম্পা কেঁদে ফেলল। তুমি অমন করে বলো না, আমার ভীষণ মন খারাপ হয়ে আছে। মন খারাপটাই রাগ হয়ে বেরোচ্ছে। মন খারাপ তো হবেই, হওয়ারই কথা, নিবেদিতা বললেন। মন কি আমারই কম খারাপ? কোথায় গেল মেয়েটা? মাসি মিশর কিরকম গা ছাড়া ভাব দেখলে মা? ঠিক বলেছিস, অদ্ভুত একটা চুপচাপ ভাব, যেন নিয়তির কাছে আত্মসমর্পণ করেছে দুজনেই। নিবেদিতা বললেন, ভগবান না করুন, আমার যদি অমনি হয়, আমি তো দেয়ালে মাথা ঠুকে রক্তারক্তি কাণ্ড করে ফেলব। আসলে মাসি মেশোর সারা জীবনের দুঃখ কষ্ট এখন বোধহয় সীমা ছাড়িয়ে গেছে মা। আমি যদ্দূর জানি, মাসিদের বিয়েটা ওদের কারোর বাড়িতেই মেনে নেয়নি। চিরটাকাল ওরা একা একাই সব সামাল দিতে হয়েছে। অমৃতার ঠাকুমা বোধহয় নাতনি হওয়ার পর ওদের বাড়িতে চলে এসেছিলেন। অমৃতার মামার বাড়িতে কে আছে না আছে আমি জানিই না। বুঝতে পারি এদের ভীষণ সাফারিং, অত স্ট্রাগল করে দিন কাটাচ্ছিলেন, তার উপরে হলো মাসির ওই রকম দুরারোগ্য অসুখ। নিবেদিতা রান্নার কাজ শেষ করে এখন রান্নাঘর পরিষ্কার করছেন। তার হাতে একটা ঝাড়ুন আস্তে আস্তে তেলচিটে হয়ে উঠছে। শম্পা হঠাৎ দেখল তার মা যেন বড্ড রোগা হয়ে গেছে, যেন বুড়োটে, অথচ মায়ের মাথায় পাকা চুল দেখাই যায় না। কতই বা বয়স হবে মায়ের, 44 কি 45? সে অমৃতার বাবা মায়ের দুঃখের কথা বলছিল, একাকিত্বের কথা বলছিল বটে, কিন্তু তার মায়ের দুঃখ দুর্দশাও তো কিছুমাত্র কম নয়। তার 5 বছর বয়সে হঠাৎ একদিন এনকেফ্যালাইটিস হয়ে তার বাবা 14-15 দিন ভুগে মারা গেলেন। তার মামারা যথেষ্ট অবস্থাপন্ন, বড়জন দিল্লিতে থাকেন, কিন্তু ছোট মামা তো থাকেন এখানেই, কোম্পানির দেওয়া ফ্ল্যাটে। বাবার কাজকর্ম চুকে গেলে একমাত্র ছোট বোনকে নাকি বলেছিলেন, আমার উচিত ছিল তোকে নিয়ে যাওয়া, কিন্তু কোম্পানির দেওয়া ফ্ল্যাট, আত্মীয় স্বজন অ্যালাউ করে না, বুঝলি তো। নিবেদিতা নাকি বলেছিলেন, না দাদা, এ আমার শ্বশুর বাড়ি, ওর বাড়ি, এখান থেকে আমি কোথাও যেতে চাই না, তাছাড়া স্কুল এখান থেকে খুব কাছে। নিবেদিতা তখনও তার স্বামীর অফিস থেকে প্রাপ্য টাকা পয়সা কিছুই পাননি। ছোট মামা টাকা পয়সার দরকার আছে কিনা একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না। আর এদিকে তার জ্যাঠামশাই, তিনি অবশ্য উদার স্বরে বললেন, বৌমা ভেবো না, আমাদের যখন জুটছে তোমাদেরও জুটে যাবে, আলাদা সংসার রাখার দরকার কি। তবে আস্তে আস্তে নিবেদিতা তার ভাসুরের রান্নাঘরে ঢুকে যেতে লাগলেন। সেই সময় যেমন স্বামীর টাকা পয়সাগুলো পেলেন, তেমন একটা চাকরি দেবার অফারও ওরা পাঠালো। নিবেদিতা হাঁফ ছেড়ে বাঁচলেন। তার ভাসুর যা অনেক বাধা দেবার চেষ্টা করেছিলেন, শরীর থাকবে না বৌমা, কেন তুমি চাকরি করতে যাবে? কিন্তু নিবেদিতা ততদিনে বুঝে গেছেন এসব কুম্ভীরাষ্ট্রুর মানে। কোনো মতে যদি মাঝের দেওয়ালটা ভেঙে দেওয়া যায়, গোটা বাড়িটাই ওদের হয়ে যাবে। উপরন্তু জুটবে একটা বিনে মাইনের রাঁধুনি, একটা ফরমাস খাটার মেয়ে। আশ্চর্য হয়ে শম্পা ভাবে, কেন সব মৃত্যুর গল্প, সব বিধবার গল্পই একই রকম হয়ে যায়? কেন অন্য কিছু হয় না? স্বামী মারা গেলেই বিধবার ভাসুর দেবর যারা স্বার্থপর ধান্দাবাজ হয়ে ওঠে কেন? স্বাভাবিক মনুষ্যত্ব তো বলে, আহা, এই বয়সে স্বামী মারা গেল, ওইটুকুনি মেয়ে নিয়ে বেচারি এখন কি করবে? খাওয়া পড়া বা শিক্ষা দীক্ষার ভাবনা নেই, সে তো আমরাই আছি। ওর নিজেরও কিছু টাকা পয়সা আছে, কিন্তু শোক, এই শোক, এই একাকিত্ব, এগুলো কাটিয়ে ওঠার কি মন্ত্র আমরা দিতে পারি? শম্পাকে মা কোনোদিনও সেভাবে সংসারের কাজ করতে দেননি। অসম্ভব কর্মঠ মানুষ নিবেদিতা। এখনো শম্পার ও নিজের ব্লাউজ পেটিকোট নিজেই সেলাই করেন, সালোয়ার কামিজ তো হেলাই করেন, আর এইসব করেন 10টা 5টার চাকরি করে, রান্না করে। ঘর পরিষ্কার করা ও বাসন মাজার একটা ঠিকে লোক আছে তাদের, ব্যাস। শম্পা মাঝে মাঝে শখের রান্না করে, ঘরদোর অবশ্য গুছায়, বিছানাও ঝাড়ে, কিন্তু কোনোটাই
দায়িত্ব নিয়ে নয়। সে যদি একদিন তাড়াহুড়োতে বিছানা ঝাড়তে ভুলে যায়, মা কিছুই বলবে না, নিজেই ঝেড়ে নেবে। সে হঠাৎ মায়ের হাত থেকে ঝাড়ুনটা কেড়ে নিয়ে বলল, কি এত পরিষ্কার করছো মা? দাও দেখি বাকিটা, আমি করে দিচ্ছি। নিবেদিতার একটু হাঁপানি আছে। তিনি বললেন, তুই পারবি? আমি তাহলে খোলা হাওয়ায় গিয়ে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচি। শোন, গ্যাসটা ভালো করে মুছবি, ওভেন দুটোয় আর এই তলার লোহার পাইপটায় একটু কেরোসিন ঘষে দিবি। তলার সবুজ বোতলটায় কেরোসিন আছে। ওভেন মোছার আর ধাপিটা মোছার ঝাড়ন আলাদা। একটু সাবান নিয়ে নিস, নইলে উঠবে না। সবশেষে একটু ফিনাইল দিবি। পারবি তো এত সব? এত করার দরকার কি মা? এত? ওভেনগুলোয় মরচে ধরে জং ধরে গেলে পাল্টাতে হবে। ধাপিটা যদি ছেড়ে দিস, এমন তেলচিটে হয়ে যাবে সে আর কহতব্য নয়। ফিনাইল দিলে পোকামাকড় আরশোলার হাত থেকে কিছুটা রেহাই। থাক, তুই পারবি না, আমায় দে। না না, পারবো, জাস্ট জিজ্ঞাসা করছিলাম। মা রান্নাঘর থেকে বাইরে চলে গেলে ঝাড়ন দিয়ে শম্পা তার নিজের যাবতীয় দুঃখ, সন্দেহ, অপমান প্রবল বেগে ঝাড়তে লাগল। দুঃখ মুছতে মুছতে কেমন একটা চকচকে আকার ধারণ করল। আর দুঃখ থাকল না, যেন ট্র্যাজেডি হয়ে গেল। ট্র্যাজেডি অফ শম্পা সেন, হু ট্রাস্টেড। না, শুধু শম্পা কেন, ট্র্যাজেডি অফ নিবেদিতা সেন, হু লস্ট হার হাজব্যান্ড অ্যাট দ্য এজ অফ 31। মুছতে মুছতে তার সন্দেহ এক অমোঘ সত্যরূপে, বিশ্বাসঘাতকতা রূপে দেখা দিল। তার অপমান হয়ে যায় আত্মসম্মান। শুধু আত্মসম্মান বললে যেন সবটা বলা হয় না, হয়ে ওঠে আত্মমর্যাদা। এতক্ষণ যে তার প্রবল মন খারাপ করছিল, তার মধ্যে তো শুধুই অমৃতা ছিল না, সে নিজেও ছিল। মা বেরিয়ে যাবার পরে শম্পা আর একবার গা ধুয়ে নিয়ে ভালো করে সাজল। গরম পড়ে গেছে। একটা হালকা নতুন ছাপা শাড়ি বাছল সে। ঠোঁটে একটু মেরুন ধাঁচের লিপস্টিক, চোখে হালকা করে আইব্রো পেন্সিল, বেনিটা ঝুলতে থাকল। কপালে একটা মেরুন রঙের ছোট্ট টিপ পরল, আর ছাতা আর মেরুন ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়ল। রয়েস কম্পিউটার ফার্মে কাজ করতে করতেই আরও বেশ কয়েকটার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। মনে হয় কোনো একটাতে হয়েই যাবে। প্রথমেই সে ঢুকল উইল পাওয়ারে। মিস্টার মিশ্র আছেন? একটু দেখা করব। আপনার নাম? শম্পা সেন, ফ্রম রয়েজ। প্রায় সঙ্গে সঙ্গেই ডাক পড়ল। আরে মিস সেন, কি ব্যাপার? রয়েজের জন্য কি করতে পারি বলো। রয়েজ নয়, আমার জন্য করতে হবে। তোমার জন্য? তুমি ওখানে নেই? আছি এখনো, কিন্তু থাকবার ইচ্ছে নেই। প্লিজ কিপ ইট সিক্রেট। তা নয় রাখলাম, কিন্তু তুমি ঠিক কি করতে চাইছো? বেটার ওয়ার্কিং অ্যাটমসফিয়ার অ্যান্ড ন্যাচারালি বেটার পে। অ্যানালিস্ট হিসেবে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি কি একটা প্রমোশন আশা করতে পারি না? ওয়েল, অফকোর্স, কিন্তু তুমি যদি আবার হুট করে উইল পাওয়ারও ছেড়ে দাও? তেমন কোনো কারণ ঘটলে তো ছেড়ে দেবই। আপনাদের নিজেদের স্বার্থেই তেমন কিছু ঘটাবেন না। তোমার ফ্র্যাঙ্কনেস আমাকে মুগ্ধ করেছে মিস সেন। আমাকে 2 দিন সময় দেবে? আমি আমাদের পজিশনটা একটু রিভিউ করে নিতে চাই। সময় দিতে পারবো না মিস্টার মিশ্র। আপনার যা রিভিউ করবার এক্ষুনি করে নিন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এক্ষুনি আরও কয়েকটা অর্গানাইজেশনে যাব। একটায় না একটায় পেয়ে যাব ঠিক। আচ্ছা, এত তাড়া? এতই তাড়া। ঠিক আছে, তোমাকে রেখে নিচ্ছি, কিন্তু প্রজেক্ট নিয়ে বাইরে যেতে হতে পারে। মোস্ট ওয়েলকাম। শুধু থাকার বন্দোবস্তের সময় যদি মনে রাখেন যে আমি মেয়ে, তাহলেই আর কোনো অসুবিধে থাকবে না। 3 দিন পরে রয়েজে পদত্যাগপত্র পাঠিয়ে উইল পাওয়ারে যোগ দিল শম্পা। এই 3 দিন অফিসে গেল না, অন্য কোথাও বেরোলো না, খালি অমৃতার কথা ভাবল। অমৃতাই তাকে বলেছিল, প্রস্তাবটা তোর পক্ষে অসম্মানজনক, এটা বুঝতে তোর আমার কাছে আসতে হবে শম্পা। অমৃতা এমনিতেই যাকে বলে প্রাজ্ঞ, তার উপরে বিবাহিত। বিয়ে মানুষকে অন্য অভিজ্ঞতা দেয়, অনেক পরিণত করে দেয় তাকে। কিন্তু সেই অমৃতা
যে নাকি তাকে একটা মহা সর্বনাশ থেকে বাঁচিয়ে দিয়ে গেল, সে কেন নিজেকে বাঁচাতে পারল না? কেন? কি এমন পরিস্থিতি যা অমৃতার বুদ্ধি এবং প্রজ্ঞার বাইরে, যা তাকে এমনভাবে পরাজিত করতে পারে? কি সেটা? কি? মাকে সে জানালো না পর্যন্ত যে সে চাকরি বদল করেছে। মায়ের প্রশ্নের মুখোমুখি সে এখনই হতে চাইছে না, কেননা মায়েরও তার কাছ থেকে কিছু তিরস্কার প্রাপ্য রয়েছে। সৌমিত্রর প্রস্তাবটায় মা না করেনি। অবশ্য বেড়াতে যাওয়ার কথা সে মাকে বলেনি, কাজের কথা বলেছিল। কিন্তু একমাত্র সৌমিত্রর সঙ্গেই সে যাচ্ছে, এ কথা তো গোপন করেনি। মা কি করে তাকে ছাড়তে চাইল? মা নিজে তো বিবাহিত। মা জানে না দীঘায় নির্জন মুহূর্ত আসতে পারে? মা জানে না সৌমিত্র আগেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে? মা জানে না এরকম পরিস্থিতিতে একজন মেয়ের কাছে একজন পুরুষ কি হয়ে উঠতে পারে? আসলে লোভ। অস্বীকার করে লাভ নেই। তার মা যে কোনো মূল্যে এই বিয়েটা চেয়েছিল। মায়ের মতো রক্ষণশীল আবহাওয়ায় বড় হওয়া, বাস করা একজন মহিলা। মেয়ের বিয়ে হবে, এই লোভে তিনি মেয়েকে বাঘের মুখে ছেড়ে দিতেও দ্বিধা করলেন না। কি করে সে আর মায়ের উপরে আস্থা রাখবে? অমৃতাই তাকে বাঁচার মন্ত্র দিয়ে গেছে, নিজে মরে। না না অমৃতা, তুই কখনো মরতে পারিস না। অমৃতা, তুই কখনো অতি নশ্বর মানুষদের ভাগ্য স্বীকার করে নিস না। আমি শম্পা, তোর ছোটবেলার বন্ধু। কত ঈর্ষা করেছি তোকে, কত জ্বালিয়েছি অভিমান করে, কিন্তু আমি তোকে ভালোবাসি, আমি তোকে শ্রদ্ধাও করি। পুরনো আস্থা আছে আমার তোর উপরে, তোর বুদ্ধির উপরে। অমৃতা, তুই কোনো জ্যোতির্বৃত্ত থেকে বেরিয়ে এসে একবার দেখিয়ে দে, সংসারে ভালো মানুষদের, ভালো মেয়েদের ক্ষতি হয় না, কেউ করতে পারে না। গরম চোখের জল টপ টপ করে পড়ে শম্পার চিবুক, গলা, ওপর বুক সব ভিজিয়ে দিতে লাগলো। কি করবে এখন সে? অমৃতার জন্য কিছুই করতে পারবে না, কিছু না। হঠাৎ একটা সংকল্প জাগলো তার। সে টেলিফোন ডাইরেক্টরির পাতা খুলে কয়েকটা নম্বর টুকল। হ্যালো, যাদবপুর থানা, ওসির সঙ্গে একটু কথা বলবো। বলছি। আমাদের অঞ্চলে 4/1 এ সেন্ট্রাল পার্কে অমৃতা গোস্বামী। আপনি কে বলছেন? ওর বন্ধু। নাম? নামে দরকার নেই। আমার বন্ধুকে ওর শ্বশুরবাড়ির লোকেরা এবং উজ্জীবন নার্সিংহোমের ডাক্তাররা মিলে কিছু একটা করেছে। কিছু করেছে মানে কি? মানে খুন করেছে কিনা জানি না, আপনাদের জানবার কথা। আপনারা ইনভেস্টিগেশন করুন। সে ফোন নামিয়ে রাখল। তারপর ফোন করল বালিগঞ্জ থানায়। ওরা বললেন ওটা করেয়ার কেস। হ্যালো, করেয়া থানা? ইয়েস। ওসির সঙ্গে একটু কথা বলবো। ধরুন। একটু পরে ভীষণ গম্ভীর বাজে মতো গলায় প্রশ্ন এলো। কে বলছেন? আমি করেয়া থানার ওসি। আপনাদের এলাকায় উজ্জীবন নার্সিংহোম থেকে। দাঁড়ান, আপনি কে? আমি অমৃতার বন্ধু। সে নিখোঁজ হয়েছে। এখনো খোঁজ দিতে পারছেন না কেন? উজ্জীবনের পিছনের পুকুরটা দেখেছেন? মেয়েটি পুকুরে আত্মহত্যা করেছে, এ ধারণা আপনার হলো কেন? আত্মহত্যা নয়, কখনো নয়। হয় হত্যা করে ওকে ওখানে ফেলে দেওয়া হয়েছে, আর নয়তো অ্যাক্সিডেন্ট। রাতে হয়তো ওর ফোন এসেছিল, ভালো বুঝতে পারেনি, নেমে আধা আচ্ছন্ন অবস্থায় পুকুরে। ফর ইউর ইনফরমেশন, পুকুরটা চারপাশ থেকে জাল দিয়ে ঘেরা। আপনার নাম? শম্পা সেন। আবাস? 20A ডাফ স্ট্রিট। বলবে না করেও শম্পা কিরকম বোকার মতো, আনাড়ির মতো বলে ফেলল। আপনার সন্দেহের কোনো কারণ? কাকে সন্দেহ করছেন, বাড়িকে না ডাক্তারকে? জানি না, শুধু এইটুকু জানি পুরুষরা ভয়ানক, স্বামী হোক আর জ্যাঠামশাই হোক, আর ওসি হোক। বাজের মতো গলাটা ওপার থেকে গম গম করে উঠল। হঠাৎ ওরই মধ্যে শম্পার মনটা কেমন ভালো হয়ে গেল।
এই কড়িয়া থানার ওসি ভদ্রলোক, বাজের মতো গলা, কিন্তু তার সঙ্গে একটু অপ্রত্যাশিত রসিকতা করলেন এমন একটা সময় যখন একটি নিরুদ্দিষ্ট পেশেন্টের কেস ঝুলছে। তাহলে কি উনি অমৃতা সম্পর্কে আশাজনক কোনো খবর শুনেছেন? অবশ্য সেভাবে দেখতে গেলে খুন, জখম, রাহাজানি, দুর্ঘটনা, নিরুদ্দেশ সবই এদের কাছে জলভাত। এইসব ঘটনা, এইসব ভয়ঙ্কর দৃশ্য, সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের কান্নাকাটি, বিলাপ সবই এদের প্রতি মুহূর্তে দেখতে শুনতে হয়। তবু কেমন একজন নির্ভরযোগ্য মানুষ বলে মনে হলো এই বজ্রকণ্ঠকে। এবং পরের ফোনটা যখন এলো, সেটা এই মেজাজেই ধরল। আমি সৌমিত্র বলছি। ফোনটা রেখে দিল সে। আবার বাজল তক্ষুনি। আমি সৌমিত্র বলছি। কি করেছি আমি? কোনো কথা বলতে পারল না সে। রয়েজ ছেড়ে দিলে? সে নীরব। উইল পাওয়ার জয়েন করেছ? সে নীরব। তুমি কি করে জানলে উইল পাওয়ারেও সৌমিত্র দাসের মতো কোনো খারাপ লোক নেই? খুব আস্তে আস্তে সে বলল, জানি না। তবে ধরেই নিয়েছি। কি ধরে নিয়েছ? ওখানেও সৌমিত্র দাস আছে? হ্যাঁ। তবে ট্যাকেল করতে পারবো এবার। কিভাবে? সর্বতভাবে অ্যাভয়েড করে। ভালো। ওপাশ থেকে ফোন রেখে দেবার শব্দ হলো। যে মন কড়িয়া থানার ওসি ভালো করে দিয়েছিলেন, সেই মন সৌমিত্র দাস আবার খারাপ করে দিয়ে গেল। শেষ হলো অমৃতা উপন্যাসটির ৩য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অমৃতার ৪র্থ পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।